যে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশীয় অস্থিতিশীলতা, সেটা কিন্তু এই সরকারের গ্রহণযোগ্যতা কমিয়ে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা হয়। এখন এটা নিয়ন্ত্রণ কিভাবে করা যেতে পারে, যে এই প্রক্রিয়াটা কিভাবে, যেমন আমরা বললাম যে মব জাস্টিসের কথা আমরা শুনছি, যেটা আসলে আমি ব্যক্তিগতভাবে মব ক্রাইম বলতে চাই। মব কখনো জাস্টিস করতে পারে না, তাত্ত্বিকভাবে এটাকে মব জাস্টিস না বলে মব ক্রাইমটা বলা বোধহয় যুক্তিযুক্ত, বা যখন হত্যাকাণ্ড ঘটছে তখন এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডই বলা উচিত। যেমন তিনটা ছোট ছোট উদাহরণ আপনাকে আমি দেই, যে ফরাসি বিপ্লবের পরে যেটা হলো, যে সবচেয়ে যেটাকে বলা হয় যে রেইন অফ টেরর, যে একেবারে ব্যাপক মানুষকে হত্যা করা হয়েছিল শেষের দিকে, পার্টিকুলারলি 1794-95 দিকে। বা যদি একটু আমরা দেখি যে আপনার যখন খুব নিকট অতীতের একটি ঘটনা, যে বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে যেটা সাউথ আফ্রিকা হয়েছিল, যে যেটাকে বলতো যে নেক সেলিং, যে টায়ার জ্বালিয়ে বা অন্য পুড়িয়ে মারা, এ ধরনের ইনসিডেন্টস আমরা দেখেছিলাম। সে ধরনের কিছু কিছু ঘটনা ঘটছে এবং খুবই দুঃখজনক। কেন হয়? যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে এবং সেটা যদি ইন্টিগ্রেট করা না যায় পলিটিক্যাল ফোর্স বা রাষ্ট্রের সঙ্গে, সেটা কখনো সাকসেসফুল হবে না। এই ধরনের মব জাস্টিস বা যেটা আমি বললাম যে মব ক্রাইম হবে। এখন আমাদের এখানে যেটা হয়েছে, যে একটি ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনীকে এমনভাবে ব্যবহার করেছে, পুলিশ বাহিনীতে নিয়োগ এমনভাবে হয়েছে, পুলিশ বাহিনীর নিজস্ব যে দুর্নীতির চরিত্র সেটা আমরা পরিস্ফুটিত সেটা জানি। সবকিছু মিলিয়ে আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের যে ভালনারেবিলিটি আমরা দেখেছি এবং জনগণের সাথে বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা যে সাফারিংটা করেছে, কোনোভাবেই পুলিশের মনোবল ফিরিয়ে আনা যাচ্ছে না। তো যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরকম অবস্থায় থাকে, তখন যে ফোর্সটা কন্ট্রিবিউট করে সেটি হচ্ছে যে জনগণ বা যারা বিপ্লব করলো তারা কন্ট্রিবিউট করে। কিন্তু সেখানে একটা গ্যাপ আমরা দেখছি, যে পলিটিক্যাল পার্টিগুলো যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করলো, সে ধরনের একটু আমরা এক ধরনের ডিসইন্টিগ্রেশন দেখতে পাচ্ছি। তাতে যেটা হচ্ছে যে সোশ্যাল ফোর্স গুলো আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে সহায়তা করার কথা সেটা হয় না।